দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারের 7 দিন মানেই সংসারের গল্প, দাম্পত্যের আড্ডা। প্রশ্ন হলো, আপনি কি আপনার দাঁতের মর্ম বোঝেন বা আপনার দাঁত ঠিক আছে? এই প্রশ্নটা এই কারণে আমরা করি যে আমরা অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্মটা ঠিক বুঝি না। একইভাবে সংসার জীবনেও এমন অনেক কিছু আমরা হারিয়ে ফেলি, হারানোর পরে বুঝতে পারি যে সেটি কতটা বেদনার। এবং এই প্রশ্নটা এই কারণে করছি যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একটি চিকিৎসক দম্পতিকে যারা দাঁতের মর্ম বোঝেন, অর্থাৎ দাঁতের চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের মহাসচিব ডাক্তার আসাফুজ্জোহা রাজ। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং আছেন তার সহধর্মিণী ডাক্তার শামীম সুলতানার রুমা, তিনি সাফিনা উইমেন্স ডেন্টাল কলেজে সহযোগী অধ্যাপক। এবং কাকতালীয়ভাবে আজকে আপনার জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে মিলেই গেল। কথা হচ্ছে যে সংসারে দাঁতের মর্ম কতটা জরুরি আসলে? সংসারে দাঁতের মর্যাদা জরুরি, কারণ দাঁত হচ্ছে আমাদের শরীরের বা মুখ হচ্ছে আমাদের শরীরের প্রধান প্রবেশদ্বার। এটা যদি অরক্ষিত থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে যেমন আমাদের মুখের স্বাস্থ্য নষ্ট হচ্ছে, পাশাপাশি আমাদের দেহের স্বাস্থ্য নষ্ট হচ্ছে। এটা কিন্তু স্পষ্ট প্রমাণিত যে এই মুখের স্বাস্থ্য যদি খারাপ থাকে, আমাদের দেহের যে কোনো অঙ্গই বিকলাঙ্গ হতে পারে বা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর দেহ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে সংসারে কখনো সুখ আসে না। তার মানে দাঁতের সঙ্গে সংসারের সম্পর্ক আছে। আচ্ছা ভাই, আপনাদের পরিচয়টা কি করে, মানে যে কি বলে, ছাত্র জীবনে না আরো পরে? আমাদের পরিচয়টা হচ্ছে ছাত্র জীবনে। আচ্ছা, ক্লাসমেট ছিলেন? ক্লাসমেট ছিলাম। ও, সেটা কি ডেন্টাল কলেজে? ডেন্টাল কলেজে। আচ্ছা আচ্ছা, মানে সেই গল্পটা কেমন, মানে খুব সাদামাটা না খুব রঙিন? আচ্ছা, সেটা বোধহয় ভাবি একটু লজ্জা পাচ্ছে, আপনারা বললেই ভালো। আসলে প্রথম দিকটা বিষয় যে আমরা তো বাংলাদেশের প্রথম প্রাইভেট ডেন্টাল কলেজের প্রথম ব্যাচের ছাত্র। আচ্ছা। তো আল্লাহর রহমতে আমাদের আবার কলেজের টিচার স্টাফ বা আমাদের যেই মেধা আমরা কাজে লাগিয়ে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু সবগুলো ডেন্টাল কলেজ, ওইখানে কিন্তু আল্লাহর রহমতে আমি ফাইনাল ইয়ারে ফার্স্ট হয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখা আমাদের লেখাপড়াই করতে হতো বেশি, বা লাইব্রেরিতে থাকতে হতো, বা গ্রুপ স্টাডি যেটা আমাদের এটা স্ট্রং ছিল। তো ও আমাদের আসলে এই রিডিং পার্টনারই ছিল। আচ্ছা, আমাদের গ্রুপ ছিল, সেই হিসাবেই প্রথম পরিচয়, তারপর প্রণয়, এখন তো সংসার। কত বছর ছিল প্রণয়? 5 বছর ছিল। মানে পুরো ছাত্র জীবন? পুরো ছাত্র জীবন। তার বিয়ে করলেন কি মানে দুজন কর্মজীবনে? ওটা হচ্ছে আপনার ফ্যামিলির মাধ্যমে, ফ্যামিলিগতভাবে। ওর কোর্স শেষ করার পরে ও জাপানে যায় ওর পিএইচডি ডিগ্রি কমপ্লিট করতে, ডক্টরেট ডিগ্রি। ওইখান থেকেই যখন মাঝামাঝি সময় দেশে আসে, তখন আমাদের আক্ত হয়। আচ্ছা আচ্ছা, একদম মানে শুরুটা নিজেরা করলো, পরবর্তীতে অবশ্যই পারিবারিকভাবে। এবং আজকে রাজু ভাইয়ের জন্মদিন, তো জন্মদিনে কি হয়, কোনো বিশেষ কোনো আয়োজন থাকে? তো কালকে রাতে একটা করেছিলাম, কেক মানে কাটা হয়েছিল, তারপরে হচ্ছে কিছু রান্না করেছিলাম, ছোটখাটো গিফট ছিল, এই আর কি। আচ্ছা আচ্ছা, ভাবির জন্মদিন কবে? ওর জন্মদিন নভেম্বর আগস্ট, এই তো সামনে চলে আসছে। আচ্ছা আচ্ছা, আসলে এবারে জন্মদিন প্রতিবার যেটা হয় যে আমাদের ফ্যামিলি, মানে আমার 3 বোন, আমি একাই ভাই, বোনরা সহ আমাদের চাচা চাচিরা যারা আছেন, আমরা জয়েন্ট ফ্যামিলি এখনো। বাহ, এখনো জয়েন্ট ফ্যামিলি আমাদের অলমোস্ট। যদি এখন আমি এই যে রিসেন্টলি একটু সামনের বাসায় থাকি, বাট একসাথে সবাই আমরা কাছাকাছি থাকার চেষ্টা করি, বাট একসাথে ছিলাম। আমরা ডাক্তার হওয়ার পরেও আমরা একসাথেই ছিলাম। তো আমাদের চাচারা সবাই একসাথে এই দিনটি ভালোভাবে পালন করা হয়। বাট আজকের এই দিনটিতে আসলে আপনারা সবাই জানেন বা দর্শকরা সবাই জানে যে দেশের যে অবস্থা, বিশেষ করে বন্যার যে ভয়াবহ অবস্থা, সেটাতে আসলে এই ধরনের আসলে ওই বড় আয়োজন আসলে আজকের দিনে হয়, মন টানে না, মন টানছেই না, অস্থির লাগছে। আর আমরা তো অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা নিজেদের জায়গা থেকেও সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে অ্যাটলিস্ট এই যে কষ্টের মানুষগুলি রয়েছে বন্যার এরিয়াতে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। কারণ এখন দেখছি তাদের উদ্ধারের বিষয়টি কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন টেলিভিশনে বা পত্রিকায় খবরে অনেক জায়গায় একতলা ঘর পুরোটা ডুবে গেছে। একদম, বিশেষ করে আমাদের ডেন্টাল ক্লিনিকের যে ডক্টররাও এখানে রয়েছে, তাদের সাথে আমাদের প্রায় যোগাযোগ করার চেষ্টা করছি। যারা একতলাতে প্র্যাকটিস করতো, ম্যাক্সিমাম চেম্বারের মধ্যে পানি ঢুকে গেছে, এবং যে দামি ইনস্ট্রুমেন্টগুলো সবই কিন্তু অলমোস্ট পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে। যারা দোতলায়, ওরা এক সংখ্যাই আছে যে ওখানেও পানি উঠে যেতে পারে কিছু কিছু এরিয়াতে। সে ধরনের ইনস্ট্রুমেন্টের ব্যাপার কিন্তু মানুষের জীবনই বিপন্ন। এবং আমরা দেখলাম যেভাবে মানে পশু, গরু, ছাগল ভেসে যাচ্ছে, মানে এই দৃশ্যগুলো আমরা সিডরের সময় দেখেছি উপকূলে, যে কি ভয়াবহভাবে মানে মানুষের দুর্যোগ বলতে যা বুঝায়। একদম বাসার ছাদে দেখা যায় দাঁড়িয়ে আছে, ওই পর্যন্ত পানি, ত্রাণও পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা, মানে আপনি জলযান ছাড়া তো এখন ওখানে কিছু যেতে পারছেন না। সেটা উদ্ধারের বিষয়টা এক বড় প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যতটুকু মনে হচ্ছে এখন খবরে, যতটুকু। এবং আমরা অনুষ্ঠান শুরুর আগে আমরা একটা টেলিভিশন চ্যানেলে খবর দেখছিলাম, আমাদের এক বন্ধু সে লাইভ দিচ্ছিল ফেনীর ওই অঞ্চল থেকে,
সে বলল যে এখন ফেনীর সঙ্গে অসুবিধা হয়ে গেছে যে কমিউনিকেশনটাই ডিসকানেক্ট হয়ে গেছে, মানে আপনি যে তথ্যটা পাবেন, আপনি যেটা বললেন যে আপনার সহকর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, এখন তথ্য পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। ফোন নাই, কারেন্ট না থাকলে মোবাইলে ফোনে চার্জ দিতে পারছে না, যোগাযোগই করতে পারছে না। মানুষের জীবন বাঁচানো একটা বড় এখন কনসার্ন। এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা একটু গত 2-1 দিন ধরে বেশি উদ্বিগ্ন হচ্ছে আমাদের প্রফেশনটা নিয়ে। কারণ এই রিসেন্টলি দেখা যায় যে এই যে এখন যে একটু আমাদের তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট রয়েছেন, সব কিছু মিলিয়ে আমাদের এই প্রফেশনটা কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এক শ্রেণীর হয়তো অসাধু ব্যবসায়ী বলি বা একটু হাতুড়ে চিকিৎসক বলি, কোয়াক বলি, এরা কিন্তু এই টাইমে দেখা যায় যে তারা নিজেরা একটু রোগীর মুখে হাত দেওয়া, প্র্যাকটিস করার বিষয়টি নিয়ে একটু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেটা নিয়ে এই যে গত 21 তারিখে মানে গতকালকে এটা আমাদের যে একটা বিশাল আয়োজন হয়েছিল, সারা বাংলাদেশ থেকে প্রায় 20,000-এর উপরে ডাক্তার আমরা সমবেত হয়েছিলাম, যাতে করে এই যে ডেন্টাল চিকিৎসা কিন্তু আমরা মনে করি খুব সিম্পল একটা চিকিৎসা, যে মুখের মধ্যে ছোট চিকিৎসার কি বা যাই আসে, বাট এখান থেকে যে রোগী মারা যাওয়া থেকে শুরু করে বিভিন্ন সংক্রমিত রোগ ট্রান্সফার হওয়া থেকে শুরু করে নানা জটিলতা কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা হয়। তো এই ধরনের অতি সংবেদনশীল চিকিৎসা কোনো অবস্থাতেই একজন বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল চিকিৎসক ছাড়া কারোর দেওয়া এটা উচিত নয়। কারণ আমাদের এই ডিগ্রিটা কিন্তু এখন 5 বছর। দাঁত তো শুধু মুখের কয়েকটা দাঁত, বাট দাঁত দাঁতের মধ্যে সীমাবদ্ধ না, তা না, পুরো শরীরের সাথে সম্পর্কিত। আর আমরা কিন্তু যেমন দাঁতের ইংলিশ কি টুথ, বাট ডেন্টাল মানে কিন্তু পিওর দাঁত না, মুখ সম্পর্কিত। আপনি জানেন এটা, অবশ্যই ধন্যবাদ জানেন, এটা অনেক সাধারণ দর্শকই বা সাধারণ মানুষ জানেন না যে ডেন্টাল শব্দের অর্থ কিন্তু দাঁত সম্পর্কীয়, মানে দাঁত ছাড়া মুখের মধ্যে চোয়াল, আমাদের যে ঠোঁট আছে, ক্যান্সার হয় এবং যত ক্রিটিক্যাল অপারেশনস আপনারা করেন, মানে ম্যাক্সিলোফেশিয়াল যেটা, এটা তো অনেক ক্রিটিক্যাল, মানে এটা তো শুধু দাঁতের বিষয় না, সংসারও কিন্তু তাই। সংসার দেখলে মনে হচ্ছে 2টা মানুষ বসে আছেন, হয়তো সন্তান, বাবা মা, তা তো না, মানে দাঁতের মতোই, মানে অনেক কিছু মেইনটেইন করতে হয়। কি বলে, ডেন্টাল মানে যেন শুধু দাঁত না, সংসার মানে শুধু 2টা মানুষ না, তাই না? তো সংসারটা আসলে কি, সেটা কখনো ভাবছেন যে আসলে সংসার ব্যাপারটা কি? সংসার ব্যাপারটা হচ্ছে মানে আশেপাশে যারা আছে সবাইকে ভালো রেখে নিজেকে ভালো রাখা। বাহ, এটা ভালো সংজ্ঞা। কিন্তু যৌথ ফ্যামিলি যেটা বললেন, আপনারা দীর্ঘদিন ছিলেন বা এখনো এক অর্থ যৌথ ফ্যামিলির মধ্যে আছেন। ঢাকা শহরে কিন্তু এটা খুবই আনইউজুয়াল, খুবই যে সবাই নিউক্লিয়ার ফ্যামিলি ছোট ছোট থাকে, নানা রকম বাস্তবতাও থাকে সেখানে, যে চাইলেই আপনি যৌথ ফ্যামিলি থাকতে পারবেন না। হয়তো আপনার আব্বা মা আপনার সঙ্গে থাকতে চান না, তারা গ্রামে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন, চাচারা ভাইয়েরা একসঙ্গে থাকতে চায় না। তো সেরকম একটা জায়গা থেকে আপনারা একসঙ্গে থাকতে পারেন, এটার কিন্তু একটা আলাদা শক্তি। জি, এটা আসলে কৃতিত্ব আমার দাদিকে দেব। আচ্ছা, আমাদের হোম ডিস্ট্রিক্ট মাগুরাতে, মাগুরা জেলার মানুষরা এবং ঢাকার আমরা আশেপাশে সবাই জানি আমার দাদি আসলে অনেক একটি মানে স্ট্রং মহিলা ছিলেন, ব্যক্তিত্বভাবে অনেক স্ট্রং মহিলা ছিলেন। খুব সুন্দর করে আমার মানে আমার বাবা সহ আমার চাচারা 6 ভাই, 3 ফুফু, অনেক বিরাট ফ্যামিলি, কিন্তু 9 জন। এবং আমরা মানে আমার দাদি মারা গিয়েছেন, মারা যাওয়ার আগ পর্যন্ত আমি দেখেছি যে আমার কোনো চাচা বা ফুফু তার কোনো কথার অবদ্ধ হওয়ার প্রশ্ন আমি কখনো আমরা দেখি না, চিন্তাও করি নাই। এবং তার পরের জেনারেশন, আমাদের জেনারেশন, আমরা আমাদের দাদিকে চরম শ্রদ্ধা করতাম। তার যে বাধা নিষেধ এগুলো এখনো পর্যন্ত আমরা মেনে চলি। এই কারণে আসলে আমাদের এই যে একান্নবর্তীর বিষয়টি এটা একদম মানে স্পষ্ট হয়েছিল লম্বা সময় ধরে, এখনো আছে। কারণ আমি সংসারটা এই যে একটা সুতোয় বেঁধে রাখার জন্য একজন মানুষ লাগে, যেমন ওনার দাদি ছিলেন, একইভাবে কিন্তু একজনকে রোল প্লে করতে হয়, তাই না? মানে এখন এই সময়ে যারা তরুণ, ধরেন আপনার যারা ছাত্র ছাত্রী, ইভেন অনেক তরুণ পেশেন্ট কিন্তু আপনাদের কাছে আসে, তাই না? তাদের সঙ্গে এগুলো নিয়ে কখনো আলোচনা হয় কাজের ফাঁকে ফাঁকে? হ্যাঁ, এরকম তো আলোচনা হয়। দেখা যাচ্ছে যে অনেকের আছে মানে এক একজনের এক এক ধরনের মেন্টালিটি। অনেকে আছে যে মানে শাশুড়িকে নিয়ে থাকতে পছন্দ করেন, মানে এরকম যৌথ ফ্যামিলি এরকম ভাবে পছন্দ করেন। অনেকে আছে যে মানে নিজেদের মতো করে থাকতে পছন্দ করে। এরকম অনেক মানে বিভিন্ন মতামত আর কি দেখা যাচ্ছে। আপনারা প্রচুর ঘোরেন, মানে আপনাদের ফেসবুকে যেটা দেখলাম প্রচুর ঘোরাঘুরির ছবি। 2 জনই একই পেশায় এবং চিকিৎসকদের তো আসলে ব্যস্ততা অনেক, এবং যেটা বলাই হয় যে 24 আওয়ার্স ডিউটি আপনাদের, তাই না? এক অর্থে সেখানে এত ঘোরেন কি করে? আসলে আমরা যে পেশার সাথে সংযুক্ত, আপনি দেখবেন আমাদের দেশের মানুষের কিন্তু দাঁতে খুব ব্যথা না হলে ক্লিনিকে আসে না। এইটা একটা বড় বিষয়। এই যে ব্যথা দেখতে দেখতে সারাদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত পেশেন্টের ব্যথা নিয়ে ডিল করি। আচ্ছা আচ্ছা, আমরা তো মানুষ, সাইকোলজিক্যালি কিন্তু আমাদের মধ্যে একটা পেন কাজ করে, সারাদিন আমরা ব্যথা রোগী ডিল করছি। তো দেখা যাচ্ছে আমরা সুযোগ পেলেই আমিও, ইভেন আমার ফ্যামিলি নিয়ে, আমার আম্মা কিন্তু আমাদের সাথে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি ধরে। আম্মা মাশাআল্লাহ এখনো ভালো আছেন,
আমরা এই গত সপ্তাহে আমরা থাইল্যান্ডে আমি প্রতি বছরই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। এই বছর অনেক বড় করে হয়েছিল আমাদের BFDS এর ব্যানারে। সেখানে প্রায় 18টা দেশ থেকে ডেন্টাল সার্জনরা এসেছিল, আর আমরা ছিলাম ওইটার কো-অর্গানাইজার। আচ্ছা, মাহিদুল ইউনিভার্সিটি, খুব নামকরা ইউনিভার্সিটি থাইল্যান্ডে। তো ওখানে আমরা ওখানে একটা সেমিনারে গেলাম 2 দিনের, ওটা শেষ করে আমি আর আমাকেও নিয়ে গেছিলাম। আমরা ঘোরাঘুরি করে যে গত সপ্তাহে দেশে ফিরেছি। তো বাইরে যাওয়ার চেষ্টা করলে সাধারণত একসাথেই যাই এবং চিন্তা করি যে অল্প সময় পেলেও যাতে করে একটু বিনোদন বা একটু প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করি। আমার বাবাও কিন্তু ডেন্টিস্ট, যার জন্য হচ্ছে এখানে আমার বাবা আছেন, আমার মা, মাঝখানে হচ্ছে আমরা। আচ্ছা, বাহ। এটা হচ্ছে কক্সবাজারে একটা ডেন্টালের একটা প্রোগ্রাম ছিল। আপনার বাবা কি এখনো প্র্যাকটিস করেন? জি জি, প্র্যাকটিস করেন। আমি অবাক লাগে যে আমাদেরও তো এখন 20 রোগীর প্রতি টায়ার্ড লাগে, বাট আমার শ্বশুর মাশাআল্লাহ এখনো পর্যন্ত একদম সারাদিনই উনি অগণিত পেশেন্ট দেখতে পারেন এবং কোনো রকমের ক্লান্তি ছাড়া উনি রোগী দেখতে পারেন। ইভেন আমি যখন মানে আমাদের বাসা হচ্ছে জামালপুরে যখন যাই, আব্বা আমাকে প্রেসার দিয়ে হচ্ছে আমাকে চেম্বারে বসান, মানে বেড়াতে গিয়ে শান্তি নাই, তোমাকে এখানে পেশেন্ট দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা উনি জামালপুরে প্র্যাকটিস করেন? জামালপুরে প্র্যাকটিস করেন। মানে আপনার এই দাঁতের বিষয়ে পড়াশোনা কি বাবার থেকে উনি চেয়েছিলেন? জি জি জি, উনিও চেয়েছিলেন। আমিও মানে ছোটবেলা থেকে কখনোই চিন্তা করতাম না যে মানে ডেন্টিস্ট ছাড়া অন্য কিছু হব, এরকম মানে কোনো চিন্তাই ছিল না। জি জি, ইন্সপায়ার্ড ছিলাম। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের দাঁতের চিকিৎসা শুধু বাংলাদেশ না, আমরা দেখি পৃথিবীতেই কিন্তু খুব ব্যয়বহুল। এবং আমাদের অনেক পরিচিত যারা আমেরিকা কানাডায় থাকেন, তারা দেশে এলে বলে যে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। আমরা জিজ্ঞেস করি যে আপনি কানাডায় থাকেন, ঢাকায় এসে দাঁতের ডাক্তার দেখাতে হবে কেন? তো বলে যে ওখানে আরো অনেক এক্সপেন্সিভ। বিষয় 2টি বিষয়। কেন এক্সপেন্সিভ, এটা কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রামেই আমি বলার চেষ্টা করি যে কেন আসলে এটা এত এক্সপেন্সিভ। কারণ এখনো পর্যন্ত আমরা যদি আমাদের এই ডেন্টাল চিকিৎসাটাকে অন্য চিকিৎসার সাথে কম্পেয়ার করি, তাহলে গর্ব নিয়ে বলতে পারি যে চিকিৎসা যত সেক্টর আছে, হার্ট বলেন, কিডনি বলেন, লিভার বলেন, এই দাঁতের চিকিৎসা কিন্তু অলমোস্ট উন্নত বিশ্বের সমমানের আমাদের দেশে। কারণ ওইখানে উদ্ভাবিত যে কোনো যন্ত্র মানে উদ্ভিদ হলেই খুব সহজে কিন্তু বাংলাদেশে চলে আসছে না, কিন্তু যন্ত্র এলেই কি সেটা ভালো অপারেট করে? সেটাই বলছি যে এই ট্রেনিং এর যে বিষয়টি বা ডাক্তারদের তার সাথে পরিচিত হওয়ার বিষয়টি, এটি কিন্তু আমাদের খুব সহজেই হচ্ছে। বিভিন্ন সংগঠন রয়েছে, ওই যন্ত্র যেটা আবিষ্কার হচ্ছে সেটি কিভাবে ব্যবহার করতে হবে, রোগীরা কিভাবে সুবিধা পাবে, তার জন্য কিন্তু বাইরে থেকে আমরা ট্রেনার নিয়ে আসি। নিয়ে এসে আমাদের বাংলাদেশের গ্রুপকে তৈরি করি প্রথমে, তারাই আবার বাকি ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়ায়, ফলে খুব সহজেই আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। তো এই যে যন্ত্রপাতিগুলো উদ্ভাবিত হচ্ছে কিন্তু অনেক এক্সপেন্সিভ, সবগুলো আমাদের ছোট্ট একটা ফিলিং বলেন, সিম্পল কাজ, স্কেলিং বলেন, ম্যাটেরিয়াল এবং প্রতিটা যে ইনস্ট্রুমেন্ট, দুইটাই কিন্তু আমাদেরকে উন্নত বিশ্ব থেকে ইম্পোর্ট করতে হয়। ফলে চাইলেই কিন্তু খুব জটিল চিকিৎসাগুলো আমরা কম খরচে করতে পারি না, কারণ অনেক এক্সপেন্সিভ এগুলো। তো এই কারণে সারা বিশ্বের সাথে আমাদের দেশেও কিন্তু খুব যে কম তা নয়, বাট বহির্বিশ্বের সাথে অবশ্যই কম, বাট একেবারে যে কম সেটা না, চাইলেও আমরা করতে পারি না। বিশেষ করে ইমপ্ল্যান্ট বলি, লেজার ট্রিটমেন্ট বলি, এগুলো অনেক এক্সপেন্সিভ, কিনতে হয় অনেক টাকা দিয়ে। ফলে খুব সহজে এটাকে আসলে কমিয়ে আনা সম্ভব হয় না। বাট এই যে খরচটি বাড়ছে, এটা কিন্তু আমাদের অবহেলার কারণে, যেটা আপনি শুরুতেই বলছিলেন। আমরা যদি শুরুতেই ডাক্তারের কাছে যাই, শুরুতেই যে কোনো ডেন্টাল চিকিৎসা আমি দাবি নিয়ে বলি যে এত কম খরচে করা যায়, সেটা আমাদের দেশের অনেকেরই এক্স্যাক্টলি সময় যত গড়াবে ধরেন এই যে রোগীরা যে আসে, বিভিন্ন শ্রেণীর রোগীরা তো আসে, খুব উচ্চবিত্ত আসে, আবার নিম্নবিত্ত আসে। এমনও তো অনেক রোগী নিশ্চয়ই আসে আপনাদের কাছে যাদের পক্ষে যেই রোগটা নিয়ে এলেন এইটা বিয়ার করবার মতো ক্ষমতা হয়তো তার থাকে না, তখন কি করেন? এরকম হয় কিনা? হ্যাঁ, এরকম হয়, অনেক সময় এরকম হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সেটার বিকল্প যে ট্রিটমেন্টটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রুট ক্যানাল করলে দাঁতটা আমার মানে রাখা যাবে বা দাঁতটাকে আমি সেভ করতে পারছি। সেক্ষেত্রে মানে অ্যাবিলিটি ওরকম না থাকলে সেক্ষেত্রে আমরা এক্সট্রাকশন করে দিয়ে সেখানে আমরা একটা রিমুভেবল একটা ডেঞ্চার করে দেই, যাতে পেশেন্ট আর কি পরবর্তীতে এসে খাওয়া দাওয়া করতে পারে বা তার এক্স্যাক্টলি ওটাই বলতে চাচ্ছিলাম। ও তো হ্যাঁ, যে আমরা অনেক সরকারি হাসপাতালে কিন্তু এখনো মোটামুটি চিকিৎসা ভালো হচ্ছে এবং ওখানে সরকার যেহেতু সাবসিডি দেয়, হ্যাঁ, ওটা অনেক কম পয়সাতেই ভালো চিকিৎসা পাওয়া যায়। বাট ঝামেলা একটা, যেহেতু কম পয়সা, অনেক পেশেন্ট বেশি চলে আসে, সময় ধৈর্য সরকার রাখে, কিন্তু চিকিৎসা ভালো হয়। আমি দেখেছি গ্রাম উপজেলা পর্যায়েও কিন্তু এখন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডেন্টাল ইউনিটগুলি রয়েছে, সেখানে অভিজ্ঞ ডাক্তাররা আছে, এখন সব জায়গায় ডেন্টাল ক্লিনিক আছে। এটা খুব ভালো খবর, একটা ভালো মানে আমরা যদিও সংসার নিয়ে গল্প করতে করতে দাঁতে ঢুকে গেলাম, এটা সচেতন ভাবে একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আজকে আমরা একটি দাঁতের চিকিৎসক দম্পতির সঙ্গে কথা বলছি, বিশেষ করে দাঁতের মর্ম নিয়ে কথা বলছি। সঙ্গে থাকবেন, একটু পরেই ফিরছি।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারে 7 দিন মানি সংসারের গল্প। এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি একটি চিকিৎসক দম্পতির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের মহাসচিব ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহার রাজ এবং আছেন তার সহধর্মিণী ডাক্তার শামীম সুলতানা রুমা। আমরা অনেক সময় ঝগড়াঝাটি হলে রাগের মাথায় বলি চড় দিয়ে দাঁত ফেলে দেবো, এটা সম্ভব না? এটা আসলে কখনোই সম্ভব না, কারণ আমরা দাঁতের যত অংশ দেখতে পারি হাসলে সাদা অংশটি এর চোপের 2.5 গুণ বেশি গুণ থাকে আমাদের চোয়ালের হাড়ের মধ্যে। আচ্ছা আচ্ছা, খুব সহজে কিন্তু দাঁত নড়ে যে পড়ার কথা না। খুব বড় সিনেমায় দৃশ্য দেখে নায়ক চড় মেরেছে, ভিলেনের দাঁত লেগেছে, তার মানে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। খুব সহজে সম্ভব, খুব বড় ধরনের আঘাত না লাগলে এটা সম্ভব না, হাতে তো সম্ভবই না। আচ্ছা আচ্ছা, ধরেন এই যে মারামারির সময় দাঁতে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, সেই ট্রিটমেন্টগুলো কি প্রথমে তো নিয়ে যায় ইমার্জেন্সিতে, তখন ওই ট্রিটমেন্টগুলো কি আপনার দাঁতের কাছে যেতে হয়? হ্যাঁ, দাঁতের কাছে আসতে হবে, কারণ আমাদের MBBS BDS দুইটা কিন্তু ডাক্তারের অন্তর্ভুক্ত। যারা প্রথমে প্রাইমারি টিকিটটা করে, ব্লিডিং হচ্ছে, কোথাও ফ্র্যাকচার হচ্ছে, প্রাইমারি ম্যানেজমেন্ট, সেগুলো ওই হসপিটাল থেকে MBBS ডাক্তাররাই করে। বা ডেন্টালটা পুরাটাই আলাদা। আঘাত লাগলে কি হয়, হয় দাঁত ভাঙতে পারে, দাঁত পুরোটা চলে আসতে পারে। দাঁত যদি ভেঙে যায়, ভেঙে গেলে আসলে দাঁতের 3টে স্তর থাকে। আমরা যেটা হাসলে সাদা অংশ দেখি, এর পরের 2টি স্তর থাকে, এবং এটা কিন্তু শরীরের সবচেয়ে শক্ত উপাদান দিয়ে তৈরি, সবচেয়ে শক্ত পার্ট। এটাকে বলা হচ্ছে এনামেল। আচ্ছা, ওইটা যদি ভেঙে যায় কোনো কারণে, ওইটা কিন্তু খুব সুন্দরভাবে কসমেটিক ফিলিং করে ঠিক সেম কালার মিলিয়ে ঠিক করে দেওয়া যায়। রোগী বুঝবেই না যে এখানে কিছু অ্যাড করা আছে। বাট যদি ভিতরের স্তর একদম মজ্জা বা পাল্প বলি, সেটা আক্রান্ত হয়ে গেলে আমরা সেটাকে রুট ক্যানাল চিকিৎসা বলি, সেটাকে করে অনেক ক্ষেত্রে ক্যাপ করতে হয়। আর আরেকদিন মনে রাখতে হয়, আপনি ভালো কোশ্চেন করেছেন, এখন এটা প্রায় খেলতে যে বা অ্যাক্সিডেন্ট হতে পারে, দাঁত যদি পুরোটা উঠে আসে, যেমন সিনেমা বলেন থাপ্পড় দাঁত ফেলে দিচ্ছে, ওই জাতীয় দাঁতকে কিন্তু প্রিজার্ভ করা যায়, আবার বসিয়ে দেওয়া যায়। কিন্তু কিভাবে রাখতে হবে এটা জরুরি। প্রথমে আমরা বলি, যদি সেই রোগী বা যে আঘাত পেয়েছে তার যদি জ্ঞান থাকে, তাহলে হয় জিবার নিচে অথবা চোয়ালের পাশে দাঁতটিকে বসিয়ে দিতে হবে, পড়ে যাওয়া দাঁতটিকে। ওই অবস্থায় নিয়ে ক্লিনিকে নিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব। আর সে যে না পারে এটা করতে, বা যদি অজ্ঞান হয়ে থাকে, তাহলে নর্মাল দুধ যদি পাওয়া যায়, দুধ অথবা স্যালাইন প্যাকেট ছিঁড়ে গুলিয়ে নিয়ে ওটার মধ্যে রেখে দিয়ে, যাতে দাঁতটার প্রাণ থাকে। একটি দাঁত পড়ে গেলে দাঁতের যে প্রাণীর অংশ কিছু থাকে, যেটাকে পরবর্তীতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব, আমরা বলি যে 1 ঘন্টার মধ্যে হলে সাকসেস রেট প্রায় 100% আবার বসিয়ে দেওয়া। বাট যদি দেরি হবে, জটিল হয়ে যায়, একটু মরে যাবে, সেক্ষেত্রে হয়তো আরও কিছু চিকিৎসা করে নিয়ে দাঁতটি লাগাতে হয়। আপনারা যখন ছাত্র ছিলেন, স্টুডেন্ট ছিলেন, ধরুন অন্য চিকিৎসার সঙ্গে দাঁতের চিকিৎসা একটু স্পেশালাইজড, মানে পড়াশোনার জীবনে কোনো মজার ঘটনা আছে দাঁত নিয়ে, যেটা এখন মনে হয়? একবার হচ্ছে কি, আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে আপনার অ্যানাটমি। সেখানে আপনার স্কালটা পড়ানো হয়। তো আমরা পড়তে পড়তে তখন হচ্ছে অ্যাপ্রন পরে আর স্কালটা নিয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম। তখন চারদিক থেকে লোকজন তো আমাদেরকে মানে বলছে যে এটা কি মানে এটা একটা মানে সরাসরি একটা মানে ইয়ে ছিল আর কি, মানুষের একটা স্কাল ছিল, হ্যাঁ কঙ্কালটা ছিল, সেটা মানে অনেকের ইয়ে ছিল না, ধারণার বাইরে ছিল, সেটা থেকে অনেকে আর কি ভয় পাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন আমরা মিস্টার বিনের একটা সিরিজে যেটা দেখি, দাঁত নিয়ে তার যে মজা, আর এটা বাচ্চারা খুব মজা, আমরাও মজা পাই এটা দেখে। চিকিৎসক হিসেবে এরকম মানে ফানি এক্সপেরিয়েন্সের মুখোমুখি হয়েছেন কখনো দাঁত নিয়ে? অনেকই হয়, একটা যে ফানি, আর একটা কিছু প্র্যাকটিক্যাল ইস্যু। আচ্ছা, যেটা বলছি ডাক্তারদেরকে কেন 5 বছর লেখাপড়া করতে হয়, যেমন আমরা অ্যানেস্থেসিয়া দেই, অনেক সময় কিন্তু মানুষ অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে এই অ্যানেস্থেসিয়া থেকে, অনেকে ভয় পেয়েও এটা মজার অভিজ্ঞতা। এটাই বলছি যে একবার বয়স্ক মহিলা একবার আমার চেম্বারে আসছিলেন, তো অ্যানেস্থেসিয়া বিষয় দিয়েছি, আমরা হিস্ট্রি নিয়ে নিই প্রপার, যে কীভাবে তাকে সেফটি যে দেওয়া যায়। বাট দিলে সে হঠাৎ অল্প সময় তার স্মৃতিশক্তি হারায় ফেলে। সে আমার হাত ধরে আমাকে বলছে, বাবা মামুন, অন্য একটা নামে, বাবা তুমি কেমন আছিস? হঠাৎ করে আমাদের একটু ঘাবড়ে যেতে হয় বিষয়টা, জানি কি একটু পরে পেশেন্ট ঠিক হয়ে যায়। এই ধরনের আসলে অনেক ঘটনাই আমাদের চেম্বারের মধ্যে ঘটে, বিশেষ করে বাচ্চাদের চিকিৎসা দিতে গেলে তো অনেক ফানি ঘটনা ঘটে, হাতে কামড় দিচ্ছে, দৌড় দিচ্ছে, খুব কষ্ট। বাচ্চাদের চিকিৎসা করা এখনো পর্যন্ত অনেক কষ্ট, ওরা তো চঞ্চল, ভয় পাই, সবকিছু মিলিয়ে অনেক প্রতিদিনই কোনো না কোনো ফানি ঘটনা ঘটে চেম্বারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি, পেশেন্টকে আমি চেয়ারে বসালাম, বসানোর পরে তাকে আমি ইনজেকশন দেওয়া হয়নি, তার আগেই হচ্ছে সে বলছে যে আমার মানে ব্যথা লাগছে, সে হচ্ছে বলছে যে আমার প্রেশার বেড়ে যাচ্ছে, এরকম ধরনের অনেক সময় ফিলিংসটা আসে। এবং সাইকোলজিক্যাল এটা তো প্রমাণিত যে ব্যথার বিষয়টা কিন্তু একটা প্রকৃত ব্যথা আর সাইকোলজিক্যাল পেন। আপনি যত অ্যানেস্থেসিয়া করছেন, যাই করছেন, পেশেন্ট ব্যথা পাচ্ছেই, ব্যথা কিন্তু সেট হচ্ছে, ব্যথা পাবো, এটা খুব সেট হয়ে আছে, ব্যথা পাবোই। এমনিতে দাঁত নিয়ে আপনাদের সংসারে কোনো মজার ঘটনা আছে?
আমার দাঁত তোলার ঘটনাটা বলি। আপনি তুলে দিয়েছিলেন? আমি তুলে দিইনি, আব্বা তুলে দিয়েছিল। ও হচ্ছে প্রচন্ড পরিমাণে ভয় পায়, সে নিজে প্রচন্ড পরিমাণে, ছোটবেলা থেকে প্রচুর নিডল ফোবিয়া আছে, মানে দাঁতের ডাক্তার নিজেই দাঁত তুলতে ভয় পায়। যার জন্য ওকে দাঁত ওঠানোর সময় আমরা যে অ্যানেস্থেসিয়া যেটা দিয়ে নেই সেটা ওকে মানে আমরা দিতেই পারি না। আমি মানে ব্লক দিতে হয় নিচে দাঁতের ক্ষেত্রে, ব্লক দিলে যারা অভিজ্ঞতা আছে জানে যে তার পুরো এই মুখ চোয়াল সব ভারী হয়ে থাকে এবং প্রায় সেটা 1 ঘন্টার উপর ভারী হয়ে থাকে। তো এটা আমরা জানি, বাট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। বাট আমি ওই ঝামেলায় যাইনি। আমি যেটা কষ্ট পাই তাও ভালো, আমাকে শুধু ওইটুকু জায়গা অবশ্য করেন। আমাদের এক বন্ধু নাক কান গলার ডাক্তার, উনি একবার বলেছিলেন যে উনি একদম খুব অসুস্থ। আমি ফোন করলাম, বলে যে ওনার চেম্বারে যাওয়ার জন্য ফোন করলাম, বলে যে আমি তো এই অবস্থা বাসায়। তা আমি ভাবলাম একটু ঘনিষ্ঠ বাসায় গেলাম দেখতে, তাই বললাম যে আপনি ওষুধ খান না? কয় যে আমি তো ওষুধ খাই না। তো ভাবি এসে বলতেছে যে ডক্টরস আর নট গুড পেশেন্ট। এক্স্যাক্টলি ডাক্তার মানে সে ভালো রোগী হবে নাও হতে পারে। আচ্ছা, অনলাইনে আমরা কিছু আপনাদের ফ্যামিলি মেম্বারসকে আজকে যুক্ত করবো। তার আগে ভাবি একটা বিষয়, আপনাদের সংসারের মানে বিউটিফুল জিনিসটা কি আসলে? মানে কোনটা মনে হয় যে এটা ডিফারেন্ট বা খুব সুন্দর? আর আরেকটা জিনিস যেটা আমার পার্সোনালি মনে হয়, যে সমপেশার না হতাম আসলে কাজ করতে অসুবিধাই হতো। আমি এই প্রশ্ন একটু পরে আসতাম যে একই পেশায় থাকার সুবিধা অসুবিধা তো অনেক, মানে সুবিধাটা তো আমরা বুঝতে পারি, সুবিধাটা বেশি, অসুবিধাটা আমরা এখন পর্যন্ত ফিল করিনি কখনো। কারণ ফ্যামিলিও বুঝে কখনো ওদের বাইরে যেতে হচ্ছে, যেতে হবে, এগুলো হয়তো বা একা একা যেতে গেলে কিছুটা হয়তো আমাদের প্রশ্নের সম্মুখীন বা কিছুটা হয়তো নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারতো না। আবার আমার এই সাথেই অনেক ডাক্তার দম্পতি তারা আবার বলেছেন যে অসুবিধা কেন, যে দুজনই এত বেশি ব্যস্ত, দুজনের কেউ ফ্যামিলিকে সময় দিতে পারে না, এটা হচ্ছে অসুবিধা। আর সুবিধা হলো প্রত্যেক পেইনটা বোঝে যে একজন ডাক্তার আর একজন ডাক্তার ধরেন অনেক রাতে ফিরতে হয়। সরকারি হাসপাতালের ডাক্তার হয়তো তাকে অনেক রাতে অনেক ক্রিটিক্যাল রোগী ডিল করে আসতে হয়, আবার যিনি স্ত্রী একই অবস্থা, সংসারটা খুব এলোমেলো হয়ে যায়। এই এক্সপেরিয়েন্স তো আবার আমার এই সাথে দেখেছি। আমাদের ওই যে বললাম প্রথমে জয়েন্ট ফ্যামিলি বলতে, ওইটা আবার আমরা একটু কম ফিল করি যে আমরা ছাড়া যে সংসারে অনেক কিছু বন্ধ হয়ে থাকবে তা না। আমরা যদি বাইরেও থাকছি তারপর সংসারের নিয়মেই চলছে, কারণ আমাদের টেক কেয়ার করার জন্য অন্য লোক আছেন, অনেকেই আছেন। এটা একটা মানে একসঙ্গে থাকার শক্তি এটা। তাছাড়া ভাই আমাদের চেম্বার দুটোই হচ্ছে কাছাকাছি। আচ্ছা, আমাদের বাসার অনেক কাছে, একদম মানে বলতে গেলে ওয়াকিং ডিসটেন্স আমার দুইটা পার্সোনাল চেম্বার, দুইটা আমার কাছাকাছি। তো ওই জন্য হয়তো কোনো খুব জরুরি প্রয়োজনে আমরা কেউ বাসায় চলে আসতে পারি। কলেজও কাছাকাছি, জি, খুব কাছে না, অফিস কলেজ দুটো চেম্বার, জি সবই কাছাকাছি। এবং ঢাকা শহরে এটা একটা বড় চ্যালেঞ্জ মানুষের জন্য। ধরেন আমাদের অনেক পরিচিত পুরনো ঢাকায় থাকে, এই ধানমন্ডি স্কুলে আসে বাচ্চাকে নিয়ে, তো প্রতিদিন তার আসতে যেতে 4 ঘন্টা কিন্তু রাস্তায় এসে এই জীবন থেকে প্রতিদিন তার 4 ঘন্টা কিন্তু খুব হ্যাসেল। ঢাকা শহরে এটা একটা বিরাট সংকট। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি একজন বাম পাশে আছেন জামান, ফারিয়ান জামান, উনি কে আপনাদের? ও হচ্ছে আমার মেজো আপার মেয়ে, ও জাপানে আছে। জাপানে? তার চেহারা কিন্তু জাপানে ছাপ পড়ে গেছে। ফারিয়ান জামান জন্মই ওখানে। হ্যাঁ, ওটা জন্ম করেছে, বাংলা পারে? বাংলা পারে, আচ্ছা আচ্ছা, অল্প বাংলা পারে। ফারিয়ান, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি জি জি শুনতে পাচ্ছি। বাহ, আপনাকে দেখেই জাপানিই মনে হচ্ছে আসলে। হ্যাঁ, এবং আজকে আমাদের এখানে স্টুডিওতে যে দুজন আছেন, আজকে রাজ ভাইয়ের জন্মদিন, আপনি জানেন সেটা? জি জানি। আচ্ছা, এই দুজনকে একই ফ্রেমে একটা টেলিভিশনে দেখে কেমন লাগছে এবং ওনাদের সম্পর্কে একটু যদি বলেন। আমি কি কথা বলবো? তো জাপানে থাকি থেকে ওরা দুইজন টিভিতে, বাংলাদেশে সবাই দেখতে পারে কিন্তু আমি তো দেখতে পারি না, দেখে আজকে প্রথম এরকম ভাবে দেখতে পাচ্ছি, দেখে অনেক ভালো লাগছে। আপনি দেখতে পারবেন কারণ আমরা অনুষ্ঠানে লিংক দিয়ে দিব, ইউটিউব ফেসবুক লিংক দিয়ে। আপনি কিছু বলতে চাচ্ছেন ওনাকে? হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছিলাম। প্লিজ। ফারিয়াল, তোমার কেমন লাগছে খালামণিকে দেখে, আঙ্কেলকে দেখে? হ্যাঁ, ভালো লাগছে। তুমি কি এখন আমাদের জন্য কান্নাকাটি করো? যখন জাপান থেকে চলে আসছিলাম কান্নাকাটি করো এখনো? আমরা যখন চলে আসি, হাই 7 দিন আগে থেকে কি কান্না, কোনোভাবেই ছাড়বে না আমাদেরকে। মনে আছে তোমার? রাজ আঙ্কেল যখন চলে আসছিল জাপান থেকে, তুমি অনেক কান্না করেছো। হ্যাঁ, অনেক ছোট ছিলাম দেখে। এখন অনেক বড় হয়েছে। বড় হয়েছে। ও পড়ে কিসে এখন? তুমি কিসে পড়ো বলো? বেঙ্কিও দোকো দে বেঙ্কিও শিতে মাসকা বেঙ্কিও দাইগাকু ইউনিভার্সিটিতে। ও, ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, ও আপনি জাপানি জানেন তো মনে হচ্ছে? জাপানি জানি। বাবা, এটা কি এই যে শিখেছেন নাকি? না, জাপানি ছিল 5 বছর, তো পিএইচডি জাপানি করে। জাপানিতে পিএইচডি করেছেন? আচ্ছা আচ্ছা, তার মানে খুবই ভালো। আমি যখন ছিলাম, ও তখন জন্ম ওখানে। আচ্ছা 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 আচ্ছা, তখন হয়েছিল। বাহ, ফারিয়ান ওর নাম না? ফারিয়াল, ফারিয়ান, ফারিয়াল, 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 অনেক ধন্যবাদ।
আরিগাতো গোজাইমাস। এটা মানে কি ধন্যবাদ? ধন্যবাদ। জাপানি ভাষা কিন্তু খুব কঠিন, মানে আমাদের জন্য খুব কঠিন। আর জাপানি না জানলে জাপানে ঘুরে মজা পাওয়া যাবে না। কারণ ওরা আমি ইংরেজি যখন পারে না। যাই আমি তো মোটামুটি পারতাম, আমি তো ভালো পারতাম না। মানে ওরা কি এমনি নরমালি টোকানে গেলে ইংলিশ ইংরেজিতেও একেবারেই না। এই আমার সেম একদমই। এক্সপেরিয়েন্স ছিল সাউথ কোরিয়ায়। খুব কষ্ট, লোকজন ভীষণ কষ্ট। বোঝে না অথবা বলতে চায় না। আমরা ইভেন 1 2 3 4 বোঝাতে পারছি না। হ্যাঁ, মানে রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে আমাদের খুবই পরে এক ট্রাফিক সার্জেন্টের কাছে গিয়ে সেটাই। অনেক ইশারা দিয়ে তারপর উনি একটা ম্যাকডোনাল্ডসের দোকান দেখাইলো যে ওইখানে যাও। খুব কঠিন, মানে ইংরেজিটা প্রাইমারি না জানলেও পরে আমি যেটা শুনলাম যে ওরা জানে কিন্তু ওরা বলতে চায় না। বলতে এটা চায় একটা আত্মশ্লাঘার ব্যাপার যে আমি আমার নিজের ভাষা ছাড়া বলবো না। এটা তুমি কিন্তু আমার বিরাট ভাষা শিখে ব্যাপার। আসো। তুমি আমার ভাষা শিখে আসো। জি। তাহলে ওই শ্লাঘাটা আমাদের অর্জন করা দরকার যে তুমি আসো বাংলা শিখে আসো, তাই না? আরেকটা বিরতি নিয়ে আসছে, আমরা অনলাইনে আরো কেউ যুক্ত আছেন তাদের সঙ্গে কথা বলবো। দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারের 7 দিন মানবিক সংসারের গল্প, এবং আজকে আমরা এটি চিকিৎসক দম্পতির সঙ্গে আড্ডা দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের মহাসচিব ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, এবং আছেন তার সহধর্মিনী ডাক্তার শামীম সুলতানা রুমা। আপনাদের আরো কয়েকজন শুভাকাঙ্ক্ষী, শুভার্থী কিংবা কি বলবো যে আত্মীয় যুক্ত হয়েছেন। মৌকে দেখতে পাচ্ছি, ফুল ফ্যামিলি। আপা, এই যে দুজনকে দেখে কেমন লাগছে? ফুল ফ্যামিলি সহ যুক্ত হয়ে গেছেন আপনারা। না, আমার তো খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনারা যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমাদের তো একটাই ভাই, ভাইয়ের জন্য। ও আমার ছোট বোন। ও আপনার ছোট বোন। আমার ছোট বোন। বাহ, জি। ভাই বোনের সম্পর্ক কিন্তু অনেক মধুর যদি সম্পর্কটা ভালো হয়, তিক্ততা না থাকে। হ্যাঁ, তো আপনারা কি ঢাকায় থাকেন? আপনারাও জি, আমরা পাশাপাশি থাকি। পাশাপাশি, তার মানে রেগুলার দেখা সাক্ষাৎ হয়? জি। সরাসরি দেখেন? আজকে টিভির স্ক্রিনে দেখছেন এবং আজকে তো আবার জন্মদিনে দেখছেন। আমরা সরাসরি বেশি দেখা হয় আমাদের। সেটাই বলছে। বলেন তো, একটা সংসারে এই যে ভাই বোন ভাবি একটা বিরাট অনেক লোক মিলে যে থাকে, এটার তো একটা রসায়ন আছে, এবং এটা আপনাদের ফ্যামিলির রসায়নটা কেমন? আমরা তো খুবই ভালো। আমরা এখনো মানে যেখানে রেসপেক্ট করি, যেখানে আমাদের লাভিং রিলেশন, সেখানে সেটা মানে ভাইয়াও পালন করছে, আমরাও করছি। মানে আমরা 4 ভাই বোন, সবার সাথে সবাই মানে মোটামুটি ভালোই কানেক্টেড। আমাদের ভিতর ঝগড়াটা কম, ভালোবাসাটাই বেশি। বাহ বাহ। একটা সংসার টিকে থাকার ক্ষেত্রে ভাইয়ের যিনি বউ, ভাবির রোল কিন্তু অনেক। সেক্ষেত্রে ভাবির রোলটা কেমন? না, ভাবি তো অনেক ব্যস্ত, কিন্তু তারপরেও সে চেষ্টা করে আর কি আমাদের সাথে কানেক্ট থাকার সবসময়। সে তো মানে টিচার, সে তো যেতে হয় কলেজে, বা এখন যে রাস্তার যে অবস্থা, সবকিছু মিলে সেও চায় আমাদের সাথে কানেক্ট থাকতে, এবং থাকেও ইনশাল্লাহ। আমরা সবাই একসাথেই মজা করি সবসময়। বাহ। কোন একটা অকেশন বলেন বা যে কোনো সাইডে, শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি হোক, আমরা চাই যে সবাই একসাথে, যেই অনুষ্ঠানই হোক আমরা মোটামুটি সব একসাথে হয়ে যাই। এবং আজকে মজার জিনিস দেখছি যে আপনি এবং ভাইয়ের পোশাকের রং এক, আবার 2 বাচ্চার পোশাকের রং এক। এটা কি পরিকল্পিত? না না, এটা মনের মিল। আচ্ছা, মনের মিল। এবং আজকে দেখেন আপনার ভাই এবং ভাবির মধ্যে কিছুটা মিল কিন্তু আছে কালারে, ব্লেজার এবং ওড়না, তাই না? জি। হ্যাঁ, ভাইকে কিছু বলতে চান? প্রথমত অনেক ধন্যবাদ আমার ভাইকে একটা করার জন্য। আমি তো এই ফ্যামিলির ছোট জামাই, তো সেক্ষেত্রে আমার আদরটা একটু বেশি। আচ্ছা আচ্ছা। আমার ছোট্ট একটা স্মৃতির কথা বলতেছি। একটা ঈদে আমরা একসাথে বের হবো, এখন ভাইয়ার গাড়িতে সবাই উঠবো একসাথে, 8 জন গাড়িতে একসাথে, একই গাড়িতে 8 জন উঠেছি আমরা। আচ্ছা, অনেক কষ্ট করে বসে আমরা ঘুরতে গেছি। আবার 5 সিটের গাড়িতে 7 জন একসাথে। 5 সিটের গাড়িতে 8 জন। আচ্ছা, ড্রাইভিং সিটে ছিল আর আমরা 2 জন বসেছিলাম একই সিটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের বন্ডেজটা, মানে আমাদের এই ভালোবাসাটা, মানে আমরা কোনো কিছুই কেয়ার করি না। আমাদের একসাথে থাকতে হবে, একসাথে মজা করতে হবে, কষ্ট সহ্য করে নিব, কিন্তু আমাদের একসাথেই মজা করতে হবে। বাহ। এই জিনিসটা আমাদের ভিতর খুবই, যে কোনো অনুষ্ঠান হোক, মানে আমরা এক হতে পারলেই হলো। ইভেন আজকে দেখা হবে বাসায়, আজকে একসাথে দেখা হবে। এখনই আসবে, ওই জন্য রেডি হয়েছে, আমি গেলেই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, এইটা একটা বিরাট ব্যাপার যে ধরেন ওনারা খুব দার্শনিক এটা থিওরি যে আমরা কি খেলাম সেটা ব্যাপার না, একসঙ্গে থাকতে পারাটা। কিন্তু এখন তো আমরা একসাথে থাকতে পারছি না,
নানা কারণে, সেটা একটা নিশ্চিত বড়। আচ্ছা, আরেকজনকে দেখতে পাচ্ছি, সীমা, ফারহানা সীমা। এ আমার মেজো বোন। আপনার মেজো বোন? ও কয়েকদিন আগে ওরা দেশের বাইরে থাকে, মিডল ইস্টে থাকে না, ওরা দেশে, এখন দেশে আছে, মাত্র আসছে দেশে। আচ্ছা আচ্ছা, ওরাও দেশের বাইরে থাকে। উনি কি আপনার বড়? আমার বড় বোন, এবং ও কিন্তু ওই যে আমার বার্থডে উপলক্ষে বাইরে থেকে আসছে, ওই দুবাই থেকে দেশে জন্মদিন করার জন্য দেশে চলে আসছে। মাই গুডনেস, ভাইয়ের জন্মদিন পালন করার জন্য দেশে চলে এসেছেন? হ্যাঁ, বলতে পারেন এরকমই একটা ব্যাপার। ওরে বাবা, ভাই বোনের সম্পর্কটা এত স্ট্রং। ও কিন্তু আমার ছোট, ইমিডিয়েট ছোট। হ্যাঁ, সেটা তো আমরা জানি। তো ছোট ভাইয়ের ব্যাপারে সম্পর্ক মনে করেন আমরা 4 ভাই বোন, মানে বন্ধু। বাহ। হ্যাঁ, মানে এগুলো আসলে মানে ব্যাখ্যা করার মতো কিছু না, এগুলো একটা মানে কি বলবো, মনের ব্যাপার। আপনাদের 4 ভাই বোন, আরেক বোন কোথায়? আরেক বোন দেশে আছেন। ওরা যুক্ত করতে পারবো, ভালো করে ফুল ফ্যামিলি হতো, এটা ফুল প্যাকেজ হতো আর কি। আসলে তাই না? আজকে কি 4 জন একসাথে মিট করবেন জন্মদিন উপলক্ষে? আমার খুব ইচ্ছা হচ্ছে যাওয়া আর কি। চলেন না, চলেন। আমি জানি না, জাপানে যেহেতু লম্বা সময় ছিলেন আপনি, জাপানের বন্ডিং গুলো কেমন ওদের ফ্যামিলির? এবং আমরা পত্রিকায় যেটা দেখি যে জাপানে আত্মহত্যার রেট অনেক বেশি, এবং একটা কারণ বলা হয় কি ওদের বিচ্ছিন্নতা। মানুষ একটু বয়স্ক হয়ে গেলে, ওদের যেহেতু গড়ায়ু বেশি, 80-90 বছর পর্যন্ত অনায়াসে লোকেরা বাঁচে, তো কিন্তু ফ্যামিলি থেকে ডিটাচ থাকে, একা নিঃসঙ্গতার কারণে অনেকে সুইসাইড করেন, এরকম খবর পড়ি আমি। জানি না আসলে রিয়েলিটিটা কি। না, এরকমই জাপানে দেখা যাচ্ছে কি একটা ছেলে বা মেয়ের 18 বছর হয়ে যাওয়ার পরেই তার একটা টেন্ডেন্সি থাকে সে আলাদা থাকবে। মানে এই জিনিসটা আমরা মানে ইয়ে করতে পারি না, বুঝতে পারি না যে কেন, মানে তার চারদিকে সবকিছুই আছে, বাবা মা আছে, ফ্যামিলি আছে, চায় না বাবা মাই বলে যে তোমরা আলাদা না। এটা হচ্ছে কি ছোটবেলা থেকে ওদের, আমার মনে হয় যেটা সেটা, হ্যাঁ, এরকম ভাবে ওদের মেন্টালিটি একটা মানে গ্রো করে যে এরকম। তো ওরাই বাস্তবতা বলে দেখে না যে একটা সময় গিয়ে আমার সঙ্গে কেউ নাই, বিচ্ছিন্ন, তাহলে আমি 18 বছর পরে আলাদা হয়ে গেলাম, এটা এন্ড অফ দ্য ডে এটা তো ভালো কিছু না। জি জি। আর আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, যেটা আমরা দেখতাম, আমি যেটা দেখতাম, যে একটু বয়স্ক লোকরা এই নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু তারা কনফিউশন চলে আসে, তারপরে সকালে ভলেন্টিয়ারি কাজ করে দেখতাম, রোড পরিষ্কার করা। হ্যাঁ, আমরা দেখি কাজ ইনভলভ থাকতে চায়, ছোট ছোট বাগান করছে, প্রতিটা বাসা, প্রত্যেকটা ছোট ছোট বাসার সামনে ছোট বাগান করছে, যেখানে জায়গা পাচ্ছে, এবং তার বিভিন্ন সবজি লাগাচ্ছে, সময় কাটাতে হবে তো তার, এটাই। এছাড়া কিছু করার নাই। আর এই জন্য একটা মজার ফানি কথা বলি, জাপানের আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, ও মাঝে মাঝে যেটা বলে, যারা বাংলাদেশ থেকে জাপানে যায়, অনেক যায় কিন্তু বাংলাদেশে লেখাপড়া করতে, জাপানিজ মেয়েগুলো কেন জানি বাংলাদেশের কালচারটা বুঝে, এবং তারা চাই বাঙালি ছেলেদেরকে বিয়ে করতে। আসলে এবং অনেক দেখি, অনেকেই আপনি খুব ভালো লাগে দেখছি, অনেক বাংলাদেশিরা কিন্তু জাপানিজ বিয়ে করছে। আচ্ছা 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 আচ্ছা। জাপানিজ মেয়েরা এই একটা কারণেই, কারণ ওরা জানে যে এই বিয়ের বন্ধনটা লম্বা সময় টিকবে, এই বিশ্বাসটা জাপানের মধ্যে হয়ে গেছে। এই জন্য তারা বাংলাদেশি ছেলেদেরকে অনেক বেশি পছন্দ করে। একটু আগে যেতে বললে ভালো হতো। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতি সময় হলে একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারে 7 দিন মানি সংসারের গল্প, এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি একটি চিকিৎসক দম্পতির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের মহাসচিব ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, এবং আছেন তার সহধর্মিনী ডাক্তার শামীম সুলতানা রুমা। আপনাদের এই যে কালার কিছুটা দেখছি মিলছে, মানে এটা কি কাকতালীয় নাকি আপনারা বাইরে গেলে পোশাকের রং মিলিয়ে যান? অনেক সময় মিলিয়ে যায়, আজকে কিন্তু আমি দেখিনি কি পরেছে, মানে এত তাড়াতাড়ি। আমি কিন্তু চেষ্টা করেছিলাম মেলানোর জন্য, কিন্তু সকালে উঠেও বললো যে কি পরবে, এখন পর্যন্ত মানে ফিক্স করতে পারিনি, যার জন্য চিন্তা আলাদা। মানে আপনি যে কারণে ওই যে কি বলে ব্লেজারের রঙের সঙ্গে মিলিয়ে হিজাবটা পান নাই। এমনি আপনাদের মিল অমিলের জায়গাগুলো, বেসিক জায়গা কি? ধরেন মেলে কোন কোন জায়গা দুজনের মধ্যে মিলে না, যেটা সেটা আগে বলি। সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা। আচ্ছা। ও হচ্ছে টোটালি আর কি মিট পছন্দ করে, আর আমি হচ্ছে মাছ পছন্দ করি বা সবজি পছন্দ করি। আচ্ছা, এটার একটা কারণ কি? দুজনের রিজিয়ন আলাদা, জামালপুর নদীবেষ্টিত জেলা, এটা সম্ভবত ফ্যামিলিগত ভাবে। আচ্ছা আচ্ছা। ওরা হচ্ছে ছোটবেলা থেকে অনেক বেশি মানে মাংসের উপরে অভ্যস্ত ছিল। মাংস মানে কি চিকেন না বিফ? দুইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা দেখেছি ডাক্তাররা স্বাস্থ্য সচেতন হয়, তারা মাংস কম খায়, কিন্তু এটা মিললো না। না না, এটা মিলে না, এটা মিলবে না। আচ্ছা আচ্ছা। আরেকটা, জি আরেকটা আছে, সেটা হচ্ছে মানে ঠান্ডা গরম নিয়ে ওর সাথে আমার একটা মানে ঝামেলা হয়। আচ্ছা। আমি দেখা যাচ্ছে যে রাতের বেলায় এসি অন করে রাখবো, ও হচ্ছে অফ করে রাখবে, এরকম একটা। তারপর হচ্ছে ফ্রিজের জিনিস সরাসরি আমি খেয়ে ফেলতে পারি, ও হচ্ছে ওটা ঠান্ডা পানি খাই না আমি। আচ্ছা আচ্ছা, এটা আবার ভালো জিনিস। ইভেন আরেকটা আছে, যেমন আমি হচ্ছে মানে চাটা খুব বেশি পছন্দ করি, ও আবার চাটা মানে খুব একটা বেশি পছন্দ করে। নেশাই নাই আমার। আচ্ছা আচ্ছা। চা কফি কোনো মানে করে দিলে খায়, কিন্তু মানে নিজে
যে একটু করে বলবে দিলে যে তখন খাচ্ছি, but একসাথে খেতেই হবে এমন চাটা না। খাবো সেটা পছন্দ করে অমিলের না। জায়গাগুলো আসলে বেসিক খাবার এবং আসলে ওয়েদার। জি হ্যাঁ, আচ্ছা, এটা হলো অমিল। আর বড় অমিল কি? চিন্তায় অমিল আছে কোনো কোথাও? চিন্তায় খুব বেশি অমিল নাই, আচ্ছা। লম্বা টাইম একসাথে পারি করে ফেললাম। আর অমিল হওয়ার সুযোগ নেই। এটাই। না, আরেকটা আছে, ও যেমন মানে একটু ভোকাল আর অগোছালো। কি, অনেক কথা বলতে পারে, হ্যাঁ। কিন্তু আমি কিন্তু সেরকম চুপ। পারি না। আমি এখন কিন্তু পারে। কলেজে না, মানে ভালো কথা বলছেন। এখন না, পারে না, আমি আমাদের teacher হিসেবে টিচাররা আছি। কিন্তু প্রচুর কথা বলে। হ্যাঁ, আমি কিন্তু মানে আপনার যখন হচ্ছে ক্লাস নিচ্ছি তখন কিন্তু আমার কোনো মানে সমস্যা নাই, কিন্তু মানে অন্য এরকম অনুষ্ঠানে মানে গেলে? অনুষ্ঠানে গেলে আমি কিন্তু কথা বলতে পারি না। এটা হচ্ছে আমার একটা মানে বিশেষ একটা মানে কি বলবো, সীমাবদ্ধতা। না, কিন্তু আজকে আপনি ভালো বলছেন। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ধরেন এই যে খাবার দাবার রঙের ক্ষেত্রে কি হয়? মানে হাজব্যান্ড ওয়াইফের আমরা তো খুব কমন একটা জায়গা দেখি যে দুজনের রং মিলতে চায় না। মানে আপনার পছন্দের রং কি? আমার কিন্তু জানি না আপনারা বা দর্শকরা বুঝতে পারে কিনা, আমার কিন্তু বয়স অনেক। Colourful। আমি 23 বছর আগে ডাক্তার হয়েছি। আপনাদের বিয়ে কত বছর? আমাদের বিয়ে হয়েছে অলমোস্ট 18 প্রায় 18 বছর কাছে। 18 বছর, দেড় যুগ। আচ্ছা, আর আমার ডাক্তার হয়েছি আমি 23 বছর। 23 বছর। এখনো কিন্তু একটু কালারফুল পোশাকই বেশি পছন্দ করি আমি। না, তাই তো হয়। বিদেশের লোকেরা তো যত বয়স এটাই। বাড়ে ও তত বেশি কালারফুল পরে। আমাদের দেশে উল্টা, যে বয়স হয়ে গেলে তাকে বয়স। সাদা, এই যে কালার ক্রিম, হ্যাঁ, এগুলো পড়তে চায়। না, সেটাই। কিন্তু আপনি জাপানে তো আমরা দেখেছি যে প্রচুর মানে বয়স্ক লোকেরা কালারফুল জমকালো পরে রাস্তায় বের ইয়াং হয়। যারা তারা কিন্তু আপনার ব্ল্যাক আর হোয়াইটের বাইরে কিন্তু ওরা যেতে ইয়াং পারে আবার না। ব্ল্যাক Young হোয়াইট রা। পরে। একটু হ্যাঁ, বয়স হয়ে গেলে তার কালারফুল পরে। কালারফুল পরে। বাংলাদেশে জাস্ট উল্টা, এখানে উল্টা। বয়স হয়ে গেলেই সে সাদা কালারে যায়। সাদা চলে যায়। হ্যাঁ, ইভেন অনেক সময় দেখা যাচ্ছে কি ও মানে কোনো শাড়ি বা জামা কাপড় কিনে নিয়ে আসলো, আমাকে আর শাশুড়িকে আর কি একই রকমের আর কি দিতে পছন্দ করে। দুজনকে কালারফুল আমি নিয়ে হ্যাঁ, আসেন। চেষ্টা করি সেক্ষেত্রে দুজনেই। দেখা যাচ্ছে যে আম্মা একটু মাইন্ড ওনারটা করলো, আবার হচ্ছে পরে অনেক কিন্তু একটু আম্মা colourful বলে হয়ে আমি গেল। এই বয়সে গ্লাস আমার তো পড়তে আবার হবে। অনেক মামা সময় পরে। দেখা যাচ্ছে যে মানে ওনার এইজের অনুযায়ী একটা জিনিস নিয়ে আসছে, সেটা আবার মানে আমার সাথে একটু মানে বেশি যাচ্ছে না। একটু যাচ্ছে না আর কি, এরকম। আচ্ছা, তো রং, আপনার পছন্দের রং কি? আমি পিঙ্কটা পছন্দ করি। এই যে আজকে যেটা করে এসছেন, পিঙ্কটা হচ্ছে নারীদের মধ্যে খুব কমন কালার, মানে খুব কমন পছন্দ আর কি, তাই না? পিঙ্ক পছন্দ, যেমন এইখানটা আবার দেখছি আমরা পার্পল পছন্দ আপনার, কিন্তু এখানে কিন্তু কালার মিলছে না, সাদার এগেইনস্টে হচ্ছে পার্পল। হ্যাঁ, রাজ ভাই, এমন কোনো কথা আছে যেটা এই গত 18 বছরে বা 23 বছর, বেসিক্যালি আপনাদের সম্পর্ক তো 23 বছর না আরো বেশি, ওরকমই ছাত্র জীবন থেকে 22-23 বছর। 22-23 বছরের ধরেন পরিচয়, মানে এমন কোনো কথা আছে যেটা বলা হয় নাই, নাকি সব বলা বলে হয়েছে? ফেলি। আমি তো অনেক কথা বলি, আমি গোপন কিছু সারাক্ষণ নাই? কথা বলি, আচ্ছা, সারাক্ষণ আচ্ছা। কথা বলি। ওকে, কিছু মনে হয় বাকি নাই বলার। কিছু বাকি ভালো আছে? খারাপ কি? রাগারাগি সবই বলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখা যেত কি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ও কিন্তু আমাকে তুই করে বলতো। আচ্ছা আচ্ছা। ইভেন অনেক সময় দেখা না, যাচ্ছে যে সহপাঠীরা যখন তুই বলে, আমি আমার স্টুডেন্টকে তুই বলি, আমার ছাত্রছাত্রীকে আমার তুই বলা হয়ে যায়। কেন জানি আমার মনে হয় তুমিটা খুব একটু দূরত্ব কষ্ট মনে হয়। হয় আপনি অথবা তুই। আচ্ছা। মাঝে তুমি বিষয়টা আমার যেন কেমন কেমন লাগে, খুব সহজ হতে পারি না। আচ্ছা, এটা ভালো। সেটাই আর কি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে অনেক সময় আমি একদম এখনো ভালো বাড়ি- মুডে বাড়ি আছে, তুই বলে তখন ফেলি সে তো। আমাকে আচ্ছা আচ্ছা, মানে এখন তুই বলে বলে ফেলে, ফেলছে। হ্যাঁ, এইটা অসুবিধা নাই। হাজবেন্ড ওয়াইফ তুই তুই করে করলে সমস্যা কি? যদি আমাদের দেশে অনেক ট্যাবু আছে, অনেকে মুরব্বীদের সামনে বলা যায়, এটাই জি, সেটাই। জি। মুরব্বীদের সামনে বলে মেনটেন করবে। এমনিতে কি মনে হয় যে রাজ ভাই মানুষ হিসেবে ধরেন বা যা ডাক্তার হিসেবে 8-10 জন ডাক্তারের চেয়ে বা 8-10 জন পুরুষের চেয়ে আলাদা, বা এটা কখনো মনে হয় যে উনি কি আলাদা, এরকম মনে হয় কখনো? হ্যাঁ, একটু তো আলাদা আছে। মানে তার বৈশিষ্ট্যটা কি, আলাদা হওয়ার জায়গাটা কোথায়? ও এমনিতে খুবই ভালো মানুষ, আপনার সব দিক থেকে ভালো। সে বাইরের দিকে অনেক কিছু মেনটেন করে, সব কিছুই করে। সে পেশেন্টের জন্য সে ভালো, ফ্রেন্ডের জন্য অবশ্যই ভালো, সে অনেক ফ্রেন্ডলি, বা ফ্যামিলির দিক থেকে সে অনেক মানে ভালো husband ছেলে। হিসেবে ভালো না? না, হাজবেন্ড হিসেবে ভালো, আচ্ছা। কিন্তু ওর মেন জিনিসটা হচ্ছে অনেক অগোছালো। আচ্ছা, সে তার মানে শপিং করার খুবই শখ। সে বাইরে গেলে আমার মনে পড়ে না যে এমন কোনো সপ্তাহ নাই যে কোনো কিছু সে কিনে মানে বাসা নিয়ে আসে না। এটা হচ্ছে ওর মানে সবচেয়ে বড় একটা খারাপ বিশাল দিক। একটা খারাপ দিক। আচ্ছা, আমার অন্য কোনো নেশা তো নাই। আমি বললাম না, সেই- একটু আর আছে, আমার কেনাকাটা যা shopping এর করে নেশা তাতে একটা আছে। বড় অংশ আপনার জন্যই। না, সেটা তো আছে। তারপরে হচ্ছে মানে এত পরিমাণে জিনিস আমাদের মানে বাসায় ঘরে রাখার রাখার জায়গা নেই। পর্যন্ত জায়গা থাকে না। আচ্ছা। এটা হচ্ছে বিশাল একটা মানে আমরা মাঝে মধ্যে গিয়ে আমাদের- নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। এখানে কার মা? এটা আমার আম্মা। আপনার আম্মা জীবিত আছেন তো? হ্যাঁ, আম্মা আছে, বাহ, আমার সাথেই আছে। আপনার সঙ্গেই আছেন এবং আজকে তিনি অনুষ্ঠানটা দেখবেন নিশ্চয়ই। আচ্ছা, এই যে ধরেন এই বয়স পর্যন্ত বেশ আপনার মা তো বেশ মানে শক্ত সামর্থ্য এখন পর্যন্ত, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং ছবিটি বেশ পুরনো মনে হচ্ছে না? না না, খুব না, পুরনো এটা না। recently, এটা 6 recent মাস বলতে হবে আমার মনে হয় মনে হয়। 3 মাসে হয়নি এটা। আচ্ছা আচ্ছা। 3 মাস হয়নি এটা। সংসার সুখের হয় রমণীর গুণে,
এটা ঠিক আছে? হ্যাঁ, আপনার সংসারে ঠিক আছে? দুজনের গুণেই, আমার অনেক স্যাক্রিফাইস আছে, ওরও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরও আছে। ছোটখাটো সমস্যাগুলো আমরা কম্প্রোমাইজ করার চেষ্টা করি সবাই মিলেই। শুধু আমরা পুরো সংসারটাই চেষ্টা করি। আমার সংসার মানে মনে করি আমাদের বৃহৎ সংসার, যেটা আগেই বলছিলাম। সবাই চেষ্টা করে, ছোটখাটো ভুল কেউ করে ফেললে সবাই মিলে সেটাকে মিনিমাইজ করে আনার চেষ্টা করে। ওয়াইফ হিসেবে কত নাম্বার পাবে উনি 100-তে? 6। 94 ঘাটতি? আপনি এটা তাহলে আমি কত বলবো? 10-এর মধ্যে 6 বলেছি। ও 10-এ 6, তার মানে হলো 100-তে 60, 40 কিন্তু ঘাটতি। আপনি তার মানে আপনি খুব পাস করেছেন, খুব মানে টানাটানি পাস। টানে পাস। কারণ আমি এখন আমার আম্মার রান্না খেতে পছন্দ করি। আপনি 18 বছরেও একটা তাকে গোপন কথা বলবো, যখন আমি হোস্টেলে ছিলাম, মানে আমরা যখন মানে ইয়েতে পড়তাম, তখন কিন্তু সে আমার রান্না খাওয়ার জন্য পাগল ছিল। ওটা পটানোর জন্য না, ইভেন আমি হোস্টেলে থেকেও কিন্তু ওর জন্য রান্না মানে যেগুলো করে নিয়ে যেতাম, ও বলতো সেগুলো নাকি একদম অসাধারণ। বাসার রান্না তার নাকি ভালো লাগে। এটা শুরুর দিকে সব পুরুষ বা সব হাজবেন্ড এটা বলে, ধীরে ধীরে তার আসল চেহারায় ফিরে আসে। এবং আজকে অনুষ্ঠান থেকে আমার ওয়াইফ আমাকে সেম কথাই বলবে আর কি। মানে বয়স হয়ে গেলে তখন মায়ের রান্নাটাই ভালো লাগে, তার বউয়ের রান্না ভালো লাগে না। 100-তে কত হাজবেন্ড হিসেবে? সেটা এখন কম বলবে নিশ্চয়ই, জয় বলে ফেললাম। আমি সেটা আর বলতে চাচ্ছি না। মানে এতই কম যে বলা যাচ্ছে না, সেটা আর বলতে চাচ্ছি না। তার মানে কি আছে, ঘাটতি আছে, এবং ঘাটতি থাকাটাই আসলে সংসার। কারণ 100-তে 100 যদি পায়, ওয়াইফ 100 মানে ওই জায়গাটা তো মানে ফিক্সড হয়ে গেল আসলে। তাহলে কিছু ঘাটতি থাকুক, এটা নিয়েই বোধহয় আমাদের সংসার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এই শোতে আসবার জন্য। আমরা সেই অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, এবং আজকে সাথে ডিফারেন্ট হলো যে আপনাদের অনেক মানে আমাদের সাথে নর্মালি এটা হয় না যে অনেকে যুক্ত হয় ফ্যামিলির, তো অনেকে যুক্ত করলাম, ভালো লাগলো। ভালো থাকবেন আপনারা। আমাদের ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিন, একটা খুব চমৎকার দম্পতির সঙ্গে আড্ডা দিলাম আমরা। সবার সংসার এরকম হ্যাপি, আনন্দময় এবং উচ্ছ্বাস মুখর হোক। ভালো থাকবেন।